শালিনীর এক অত্যাধুনিক শ্বশুরবাড়িতে বিয়ে হয়, অর্থাৎ তার শ্বশুরবাড়ির লোকেরা সবাই বর্তমান টেকনোলজির উপর খুব বিশ্বাস করে। তারা রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, বড় বড় গাড়ি ব্যবহার করা ইত্যাদিতে টেকনোলজি ব্যবহার করে থাকে। কিন্তু শালিনী এসব ব্যাপারে প্রথম কিছুই বুঝতে পারে না, কারণ সে অতটাও আপডেট নয়। বিয়ের পর শালিনী যখন প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে যায়, তখন তার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করা হয়। মা, আপনি বলেছিলেন আমার গৃহপ্রবেশের সময় অনেক আত্মীয় স্বজন আসবে আর আপনার অতিথিরাও আসবে। কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আপনি, আপনার বড় জা আর আমার ননদ আছে। দেখতে পাবে না? ওই দেখো, তোমার সামনে একটা বড় কম্পিউটারের স্ক্রিন লাগানো আছে। ওখানে তুমি অনেকগুলো মুখ দেখতে পাবে। ওরাই হলো আমাদের আত্মীয় স্বজন। এখন বিয়ে হয়ে গেছে, তাই গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময় বাড়িতে ভিড় বাড়িয়ে তো কোনো লাভ নেই। তাই আমি সবাইকে একসাথে ভিডিও কল করে নিয়েছি। ওরা ভিডিও কলের মাধ্যমেই তোমার গৃহপ্রবেশের অনুষ্ঠান দেখবে। শালিনী সামনের দিকে তাকিয়ে দেখে যে একটা বড় পর্দা লাগানো আছে। সেখানে সে তার মাসি শাশুড়ি, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি এবং অন্যান্য আত্মীয় স্বজনদের দেখতে পায়। এমনকি তার শাশুড়ি মা শালিনীর বাবা মাকে পর্যন্ত ভিডিও কলে যোগ করে নেয়। এভাবে টেকনোলজিকে মাথায় রেখে নতুন বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করা হয়। শালিনী যখন শ্বশুরবাড়িতে ঢুকে পড়ে, তখন অটোমেটিক্যালি শ্বশুরবাড়ির দরজা খুলে যায়। একটা রোবটের মতো হাত এসে তার সামনে জল এগিয়ে দেয়, যা দেখে শালিনী একেবারে অবাক। বাবা, কি সুন্দর! নিজে নিজে কোনো কাজই করতে হচ্ছে না, অটোমেটিক দরজা খুলে যাচ্ছে। একটা লোহার হাত এসে আমাকে জল খাইয়ে দিয়ে যাচ্ছে। সত্যি আমি এসব কোথাও দেখিনি। আসলে শালিনীর স্বামী একটা বড় রিসার্চ অর্গানাইজেশনে কাজ করে, আর সেখানে রিসার্চ করে সে টেকনোলজির উন্নতি ঘটায়। বিকাশ নতুন যাই কিছু আবিষ্কার করুক না কেন, সবকিছুই আগে নিজের বাড়ির উপর প্রয়োগ করে। তাই তার বাড়ির লোকেরা টেকনোলজির দিক থেকে অনেকটাই উন্নত। বিয়ের পরের দিন সকালবেলা যখন নতুন বৌমা রান্নাঘরে যায়, তখন সে দেখে যে তার ননদ আগে থেকে রান্নাঘরে উপস্থিত আছে। এ কি মেধা, তুমি সকালবেলা রান্নাঘরে কি করছো? আজকে তো আমার রান্না করার প্রথম দিন। তাই তুমি যাও, তুমি বাইরে গিয়ে বসো, আমি তোমাদের সবার জন্য রান্না বান্না করে দিচ্ছি। নো বৌদি, অ্যাবসলিউটলি নট। আমার সিস্টেমে রান্না করা ইনক্লুড আছে, তাই আমি রান্না করব। আমাকে যখন তৈরি করা হয়েছে, আমার সিস্টেমে রান্না বান্না যোগ করে দেওয়া হয়েছে, তাই প্রত্যেক দিন এই বাড়িতে আমি রান্না করব, তুমি করবে না। যাও, তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যাও, এটা তোমার কাজ নয়। মেধাকে এরকম রোবটের মতো কথা বলতে দেখে শালিনী খুবই ভয় পেয়ে যায়, কারণ কোনো মানুষ এরকম ভাবে কথা বলতে পারে না। মেধা কিছুতেই তার বৌদিকে রান্নাবান্না করতে দেয় না। এমন সময় শালিনী লক্ষ্য করে যে মেধা চোখের নিমিষেই ঝটপট করে ডাল, মাছ ভাত, মাংস, শাকসবজি আরো অনেক কিছু রান্না করে ফেলছে, আর সেই রান্নাবান্না করতে তার একটুও সময় লাগে না। এমন সময় যখন শালিনীর শাশুড়ি মা রান্নাঘরে আসে, তখন মা, মেধা এরকম করছে কেন? ও এত তাড়াতাড়ি সব রান্না বান্না করলো কি করে? আমি বারবার বলছি আজকে আমাকে রান্না করতে দাও, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। কি সব সিস্টেম বলছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। আজকে তো আমার শ্বশুর বাড়িতে রান্না অনুষ্ঠানের প্রথম দিন। না বৌমা, তুমি ভুল ভাবছো। আসলে মেধা মানুষ নয়, ও তো রোবট। আমার ছেলে ওকে তৈরি করেছে বলে ওকে আমরা এই বাড়ির মেয়ের মতোই দেখি। আর মাথার মেধা মানে বুদ্ধি থেকে ওর নাম হলো মেধা। ওকে যখন তৈরি করা হয়, ওর মধ্যে রান্না করা থেকে শুরু করে ঘর গোছানো, ঘর পরিষ্কার করা সবকিছুই অ্যাড করে দেওয়া হয়েছে। তাই ও চোখের নিমিষেই সব কাজ করতে পারে। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে শালিনী একেবারে অবাক হয়ে যায়, কারণ সে নিজের চোখে এর আগে কোনোদিনও রোবট দেখেনি। কারণ মেধা রোবট হলেও সে দেখতে একেবারে মানুষের মতোই। মেধা, তুই যখন ডাল ভাত রান্না করছিস, তার সাথে মাছ মাংসও তো রান্না করছিস। একেবারে তুই আমাদের জন্য একটু মিষ্টি বানিয়ে দে, কারণ আজকে আমাদের মিষ্টি খেতে খুব ইচ্ছা করছে। এই কথা বলতে না বলতেই মেধা আরো দ্রুত গতিতে হাত চালিয়ে মিষ্টি বানানো শুরু করে দেয়। মেধাকে এরকম একসঙ্গে 4-5টা কাজ করতে দেখে শালিনী একেবারে আকাশ থেকে পড়ে। ওরে বাবারে, এ তো পুরো টেকনোলজিয়া। আমি সবসময় ফোনের টেকনোলজিয়ার রিলস দেখতাম, কিন্তু এখন তো নিজে চোখে দেখছি টেকনোলজিয়া।
এভাবেই শালিনীকে শ্বশুরবাড়িতে কোনো কাজ করতে হয় না। সে সারাদিন শুধুমাত্র আরাম করে, কারণ চারিদিকে বাড়িতে রোবট ঘুরে বেড়ায় আর তারাই বাড়ির সমস্ত কাজকর্ম করে দেয়। এমনকি শালিনী চারিদিকে শাড়ি জামা কাপড় ছড়িয়ে রাখলে রোবট এসে সেগুলো গুছিয়ে রেখে দেয়। তাই ধীরে ধীরে শালিনী ভীষণই অলস হয়ে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন শালিনী তার বান্ধবীদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। তার বান্ধবীরাও সেই বাড়িতে এসে একেবারে অবাক, কারণ তারা এসে দেখে শালিনীকে কোনো রকম কাজকর্ম করতে হয় না। সে রোবটদের অর্ডার করে আর তারাই সমস্ত কাজকর্ম করে দেয়। শালিনী, আমি তো ভাবতেই পারছি না যে তোর শ্বশুর বাড়িতে টেকনোলজি এতটা উন্নত। হ্যাঁ, সে আর বলতে, আমরা অনেকটাই আপডেটেড। আমার যখন বিয়ে হয়ে আমি এখানে এসেছিলাম তখন আমি এতটা আপডেটেড ছিলাম না, কিন্তু দেখ এখন আমি অনেক আপডেট হয়ে গেছি। এই কথা বলে শালিনী তার চোখের ইশারা দিয়ে ফোন চালায়। এটা হলো আইফোন 2। শুধুমাত্র চোখ ইশারা করে চোখ নাচাবি আর দেখবি ফোন নিজে নিজে চলবে। কেমন টেকনোলজি একবার দেখ। এভাবে গল্প করতে না করতেই হঠাৎ করে একটা রোবট ঘরের মধ্যে আসে আর সে পুরো ঘর একেবারে মুছতে শুরু করে, যা দেখে শালিনীর বান্ধবীরা তার অনেক প্রশংসা করে। এভাবেই শালিনী খুবই খুশি মনে নিজের টেকনোলজি শ্বশুর বাড়িতে বাস করতে থাকে। একদিন, কি ব্যাপার মেধা, আজকে তুমি রান্না বান্না করলে না যে? তোমার সিস্টেমে আমি যে বোতাম টিপে লিখে দিলাম আজকে আমি গরম গরম বিরিয়ানি আর পাঠার মাংস খাবো, তুমি এখনো রান্না বান্না শুরু করলে না কেন? মা বারণ করেছে, আমার সিস্টেমে না লিখে দিয়েছে, তাই আজকে নো রান্না। আজকে আমার রেস্ট ডে। রেস্ট ডে আবার কিসের জন্য? তুমি তো রোবট, টেকনোলজির অবদান, তাই তোমার তো কোনো রেস্ট ডে বলে কিছু হয় না। মেধা সেদিন কিছুতেই রান্না বান্না করতে চায় না, কারণ বিকাশ এবং তার মা তাকে রান্না বান্না করতে বারণ করে, যার ফলে শালিনী রোবটের উপর ভীষণ রেগে যায়। তাই সে তখনই মেধার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়, কিন্তু সেই রোবট মেধা চুপ করে বসে থাকে। এমন সময় বিকাশ এবং তার মা সেখানে এলে শালিনী মেধার নামে তাদের কাছে নালিশ জানায়। আমার নামে নালিশ ঠিক নয়, আমি সারাদিন বাড়ির কাজ করি, তাই আজকে আমার রেস্ট ডে, আজকে নো কাজ। বৌদি, আজকে আমি কাজ করব না, আজকে আমার ছুটি। গরম গরম রুটি, দাদা আমাকে এই কথাগুলো শিখিয়েছে। আসলে আমার ছেলে আজকে ওকে কাজ করতে বারণ করেছে, কারণ কালকে থেকে ওর সিস্টেম ঠিক করে কাজ করছে না। আমি কিছু বুঝতে পারছি না তোমরা কি বলছো। আর রোবট, তুমি একদম চুপ করে থাকবে, তোমার কথা শুনলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ফালতু মেয়ে একটা। শালিনী প্লিজ এরকম খারাপ ব্যবহার করো না। আরে ও তো একটা রোবট, সুতরাং ও তো চার্জের দরকার নাকি? কালকে মেধা সারাদিন তোমার হয়ে রান্না বান্না করেছে, ঘর পরিষ্কার করেছে, ঘরও গুছিয়েছে, এমনকি ঘর মুছে পর্যন্ত দিয়েছে। আর কালকে সারাদিন তুমি অনেক খাটাখাট নিয়ে করিয়েছো, ওকে 1 মিনিটও বসতে দাওনি, তাই রাত্রেবেলা চার্জ শেষ হয়ে গিয়েছিল। আর এখন যদি হঠাৎ করে আমার আবিষ্কার করা রোবট খারাপ হয়ে যায় তখন কি হবে বলো তো? খারাপ হয়ে গেলে যাবে, তুমি মেধার মতো আরেকটা রোবট তৈরি করে নেবে, কিন্তু আমি ওকে বসিয়ে রাখতে পারবো না। ও বাড়ির সব কাজ করবে আর আমি আরাম করে বসে থাকবো, এটাই হবে। ওর কোনো চার্জের দরকার নেই। রোবট বানানো মুখের কথা নাকি? আমি অনেক কষ্ট করে মেধাকে বানিয়েছি, আর ও এখন আমাদের পরিবারের সাথে জড়িয়ে গেছে, তাই আমার বোনের মতো রোবট খারাপ হয়ে যাক সেটা আমি চাই না। বিকাশ এই কথা বললে শালিনী রেগে যায়, তাই সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তুমি বেকার বেকার ঝামেলা করছো কেন বৌমা? আমার ছেলে যখন এই কথাটা বলছে তাহলে শুনে নাও, এই বাড়িতে শুধুমাত্র মেধার সিস্টেমেই রান্না বান্না অ্যাড করা আছে, আর কারো সিস্টেমে অ্যাড করা নেই। তাই ওকে যখন চার্জ দেওয়া হচ্ছে তুমি রান্না বান্নাটা করে নাও। তুমি তো এমনিতেও রান্না বান্না করতে চাইছিলে, তাহলে এখন অসুবিধা কোথায়? শুধুমাত্র ভাত আর মাছের ঝোল রান্না করবে, তাতে তোমার এত কষ্ট? একদম বেশি কথা বলবেন না, আপনি তো বহুদিন ধরে এই সংসারে আছেন, সুতরাং আপনি গিয়ে রান্না বান্না করুন, না হলে আপনার গতরে শুয়োপোকা হয়ে যাবে। সারাদিন বসে বসে আরাম করেন, রোবট গুলোকে দিয়ে কাজ করান, আর আমাকে বড় বড় কথা বলছেন। আমি কোনো রান্না বান্না করতে পারবো না, আপনি গিয়ে রান্না করুন। শালিনী তার শাশুড়ি মাকে এই কথা বললে মেধা খুবই রেগে যায়, আর সে নিজের রাগ কিছুতেই সামলাতে পারে না। আসলে বিকাশ যখন মেধাকে তৈরি করে তখন সে পরিষ্কার করে তাকে কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে রাখে। মেধা, তুই সারাদিন বাড়িতে থাকবি, তাই যখন দেখবি আমার মায়ের কোনো অসম্মান হচ্ছে কিংবা মাকে কেউ খারাপ কথা বলছে তখন তোকে কিন্তু প্রতিবাদ করতে হবে। আর এই পৃথিবীতে যত খারাপ খারাপ কথা আছে তুই সবকিছু শুনবি আর নিজের মধ্যে সেগুলো জমিয়ে রাখবি। যখনই দেখবি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করা হচ্ছে তখনই তাকে সেই খারাপ কথাগুলো বলে দিবি, বুঝেছিস? ওকে দাদা, ডান দাদা। এভাবেই মেধা বিকাশের কথাগুলো মনে রেখে দেয়। তাই শালিনী যখন নিজের শাশুড়ি মাকে অপমান করে তখন
ঘর জ্বালানি বউ, ফালতু মেয়ে ছেলে, তোর চুলির মুঠি ধরে নাড়িয়ে দেব। তুই আমার মাকে অপমান করিস। আমি রোজ রান্না করি বলে তুই খেতে পাস, আর খেয়ে খেয়ে পাশের বাড়ির টুনটুনি বৌদির মতো মোটা হয়ে গেছিস। কোমর নিয়ে নড়তে পারিস না, তার উপর আমার মাকে খারাপ খারাপ কথা বলা। চুলের মুঠি নাড়িয়ে বাড়ি থেকে বার করে দেব। কোনোদিনও আমার মাকে খারাপ কথা বলবি না। তুই বুঝি তোর বাপের বাড়িতে তোর মায়ের সাথে এরকম করে কথা বলিস? বাজে মেয়ে কোথাকার, তুই এই বাড়ির বউ হওয়ার যোগ্য না। তোর গতরে শুয়োপোকা। মেধা এসব কথা বললে শালিনী একেবারে চুপ করে বসে পড়ে। এমনকি মেধা রোবটের মতো এসে তার চুলের মুঠি নাড়িয়ে দেয়। শালিনী এবার কি করবে কিছুই বুঝতে পারে না। কিন্তু এমন সময় শালিনীর শাশুড়ি মা এবং স্বামী জোরে জোরে হেসে ওঠে, কারণ মেধা শালিনীকে একেবারে উচিত শিক্ষা দেয়। শালিনী ভাবতেও পারে না যে একজন রোবট এসব কিছু বলতে পারে। মেধা, তুমি এত কথা কোথা থেকে শিখলে? তুমি না রোবট? আমি রোবট, তাতে কি হয়েছে? আমি সব পারি। বাঙালি বাড়িতে থেকে থেকে আমি সব শিখে নিয়েছি, আর এটাই হলো আমার টেকনোলজিয়া। তারপর থেকে শালিনী আর কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না। টেকনোলজির যেরকম ভালো দিক আছে সেরকম খারাপ দিকও আছে, তাই এবার শালিনী বুঝে শুনে সবার সঙ্গে ভালো করে ব্যবহার করে। যৌতুক ছাড়া কোনো মেয়েকেই কিন্তু আমি বাড়িতে আনবো না, এই আমি আগেই বলে দিলাম। তুই নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবি, তাহলে কিন্তু আমি যা যা যৌতুক চাইবো সেগুলোও তোকে আনতে হবে। তুমি তো জানো মা, নেহারা অত বড় লোক নয়। ও তো বোনের বন্ধু ছিল। তোমার মনে নেই? ওরা কিভাবে যৌতুকে কিছু দিতে পারবে বলো তো? তোর যদি বলতে অসুবিধা হয় তাহলে আমার বন্ধুকে আমিই বলবো, কিন্তু যৌতুক তো আনতেই হবে দাদা। আমরা তো তোর জন্য যে মেয়েটা ঠিক করে রেখেছিলাম, ওর বাবা বলেছিল গরমকালে বিয়ে হচ্ছে, তাই জন্য আমাদেরকে যৌতুকে এসি দেবে। তুই তো আমাদের সব আশাই ভেঙে দিলি। আরে বাবা, আজ না হয় কাল আমি নিজের রোজগারে একটা এসি কিনে নিতে পারবো না? আমার বউকে যৌতুকে এসি আনতেই হবে, এরকম কি কোথাও লেখা আছে নাকি? কোথাও লেখা নেই, তবে এটাই আমার ইচ্ছা। আমি যখন তোর ইচ্ছে মতো বিয়েটা মেনে নিয়েছি, তখন আমার এই কথাগুলো তোকে রাখতে হবে। সমর আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সমর তার বাবা মা এবং বোনের সঙ্গে একটি গ্রামে থাকতো। তারা যেমন খুব গরিব ছিল না, তেমনি খুব ধনীও ছিল না। তাদের ইচ্ছা ছিল তারা তাদের ছেলের বিয়েতে ছেলের শ্বশুরবাড়ি থেকে অনেক রকম দামি দামি যৌতুক আদায় করবে। কিন্তু সমর তাদের থেকেও গরিব পরিবারের একটি মেয়েকে বিয়ে করতে চাওয়ায় তাদের পরিবারের বিয়েতে যৌতুক পাওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কিছুদিনের মধ্যে সমরের বাড়ির সবাই মিলে নেহার বাড়িতে তাদের বিয়ের কথা বলতে চায়। আমরা আমাদের ছেলের এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিলাম না, কিন্তু তাও একমাত্র ছেলের মনের আশা পূরণ করব বলেই এই বিয়েতে রাজি হয়েছি। আপনাদের ছেলের আশা পূরণ করতে আপনারা যে আমার মেয়ের ভাগ্য কতটা বদলে দিলেন তা আপনারা নিজেই জানেন না। আমাদের মেয়ে আপনাদের বাড়ির বউ হবে, এর থেকে সৌভাগ্য আমাদের জন্য আর কি হতে পারে বলুন তো? শুধু কথাই তো চিড়ে ভেজে না বিয়ান। আমরা যেমন আপনার মেয়ের ভাগ্য বদলে দিলাম, তেমন আপনারাও আমাদের দু একটা ইচ্ছা তো পূরণ করে দিতেই পারেন। বেশি কিছু নয়, শুধু একটা এসি আর একটা ফ্রিজ দিলেই হবে। আসলে যা গরম পড়েছে, এই দুটো জিনিস ছাড়া তো সাধারণ মানুষের টেকা দায় হয়ে উঠেছে। এগুলোর তো অনেক দাম দিদি ভাই, এসব কিনলে তো মেয়ের বিয়েতে খরচা করার মতো টাকাই বেঁচে থাকবে না। আপনারা বুঝতেই তো পারছেন আমি কি বলতে চাইছি। আমরা বুঝতে পারলে তো হবে না, আপনাকেও বুঝতে হবে। আমার ছেলে আপনার মেয়ের সারা জীবনের দায়িত্ব নিচ্ছে, আর আপনি আপনার মেয়ে জামাইয়ের ঘরের একটা এসির দায়িত্ব নিতে পারবেন না? এরকমই নানান রকমের কথা বলে তারা নেহার পরিবারকে যৌতুকে এসি দেওয়ার জন্য বাধ্য করে। কোনো উপায় না পেয়ে মালা দেবী মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে তার মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে ফ্রিজ এবং এসি কেনার ব্যবস্থা করে। মা, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? তুমি অত দামি একটা এসি কিনলে, ফ্রিজ কিনলে, আর সবচেয়ে বড় কথা তুমি আমাকে কিছু না জানিয়ে ওগুলো আমার হবু শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলে। তুমি কোথায় পেলে অত টাকা বলো তো? আরে, এই নিয়ে তুই চিন্তা করছিস কেন? আজ বাদে কাল তোর বিয়ে। এত চিন্তা করলে তোকে বিয়ের দিন দেখতে ভালো লাগবে না। আমি তো তোর মা হই বল। আমি মা হয়ে কখনোই চাইবো না যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে দুঃখে কষ্টে থাকুক। আমি মহাজনের থেকে কিছু টাকা ধার করেছি, তুই চিন্তা করিস না। আমি একটু বেশি কাজ করে কয়েক মাসের মধ্যেই সব টাকা শোধ করে দেব। বেকার বেকার তুমি আমার জন্য মহাজনের কাছ থেকে টাকা ধার করতে গেলে। আমার তোমার কথা চিন্তা করে খুব খারাপ লাগছে মা।
তোকে তো বললাম এগুলো নিয়ে চিন্তা করিস না। আচ্ছা তুই আমার সাথে চল তো, তোর মুখে একটু হলুদ আর চন্দনের প্রলেপ লাগিয়ে দিই। আর কয়েকটা দিন আমাদের বাড়িতে কষ্ট কর, তারপর তো শ্বশুর বাড়িতে এসিতেই থাকবি, তোর আর কোনো অসুবিধা হবে না। কিছুদিনের মধ্যেই সমর এবং নেহার শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের প্রথম দিন থেকেই এসি নিয়ে তাদের বাড়িতে নানান রকমের ঝগড়া হতে শুরু হয়। সমরের ঠিক করা লোক যখন তাদের বাড়িতে এসে এসি লাগানো শুরু করে, তখনই সুনন্দা দেবী আর কোয়েলের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তোর শাশুড়ির কাছে এসিটা আমি চাইলাম আর লাগানো হবে তোদের ঘরে, এ তোদের কেমন বিচার শুনি? যত দিন যাচ্ছে তত কি বুদ্ধিহীন হয়ে যাচ্ছিস? নেহার মা তো আমাদের জন্য এই উপহারটা দিয়েছিল, সেটা তোমাদের ঘরে লাগাবো কেন শুনি? তোমাদের ঘরে যেটা লাগাবে সেটা আমি কিনে দেবো। শুধু শুধু একটা এসির জন্য নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই, এটা বরং আপনিই রাখুন মা। আমাদের যখন সামর্থ্য হবে তখন সেদিন নিজেদের ঘরে এসি কিনে লাগিয়ে নিতে পারবো। সেই তো লাগাবে আমার দাদারই টাকাতে, তারপরেও আবার এত বড় বড় কথা আসে কি করে? আজকে ভালোই ভালোই আমার ঘরে এসিটা লেগে যাক। মা, তাহলে ইলেকট্রিশিয়ানকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। তোর ঘরে নিয়ে যাচ্ছিস মানে? এসি তো আমার আর তোর বাবার ঘরে লাগানো হবে, তোর ঘরে ইলেকট্রিশিয়ানকে নিয়ে গিয়ে কি কাজ? তোর অন্য কোনো কাজ করানো থাকলে পরে করবি, আগে আমাদের ঘরে এসিটা লাগানো হয়ে যাক। কেন তোমাদের ঘরে কেন লাগাবে? এই তো নাকি বেশি ঠান্ডাতে তোমাদের গা হাত পা ব্যথা করে, তাহলে শুধু শুধু নিজেদের ঘরে এসি লাগানোর কি মানে? আমার যে প্রেসার হাই সেটা তো তুই জানিসই, বেশি গরমে থাকতে আমার যে কষ্ট হয় সেটাও তোর কি অজানা? তারপরেও তুই নিজের ঘরে এসি লাগানোর জন্য জেদ করছিস। দুদিন পরে তো বিয়ে দিয়ে আমাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দেবে, তখন না হয় আসবো তোমাদের ঘর ভোগ করতে, আর না হয় আসবো তোমাদের এই যৌতুকে পাওয়া এসিটা ভোগ করতে। এখন যে কদিন আছে আমাকে একটু আরাম করে থাকতে দাও না। এই এসি তো বড্ড ঝামেলার জিনিস। বিয়ের আগে এই এসির জন্য আমার মাকে কতজনের কাছে অনুরোধ করতে হয়েছে। বিয়ের পরে এই এসিটা নিয়ে আবার শ্বশুর বাড়িতেও ঝগড়া শুরু হয়েছে। সমরের আনা ইলেকট্রিশিয়ান তাদের বাড়ির অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। এই দেখো সমরদা, পরের বার থেকে এরকম অকারণে আমাকে ডাকবে না বলে দিলাম। আমার তো আরো 5টা বাড়িতে কাজ করতে হয়। একটা ছোট্ট মেশিন, সেটাকে ঘরের কোথায় লাগাবে তাই নিয়ে তোমাদের আলোচনা শেষ হচ্ছে না। একটা বাবা মা তার বাচ্চাকে কোন স্কুলে পড়াবে বা সেই বাচ্চা বড় হলে কার সাথে বিয়ে দেবে তাই নিয়ে এত আলোচনা করে না। মাথাটা খারাপ করে দিলে একেবারে, ধুর। এই বলে পল্টু সেখান থেকে চলে যায়। সেদিন নেহা শ্বশুর বাড়িতে কারোর ঘরে এসি লাগানো হয় না। এভাবেই দিন কাটতে থাকে। এসি লাগানো নিয়ে তাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন অশান্তির সৃষ্টি হয়। একদিন সুনন্দা দেবী সকালবেলা ফ্যান অফ করে নিজের ঘরে বসেছিল। আপনি এরকম গরমের মধ্যে কেন বসে আছেন? ফ্যানটা চালাননি কেন? শরীর খারাপ করবে তো। কিচ্ছু হবে না গো বৌমা, বরং এভাবে থাকলেই আমি প্রাণে বেঁচে যাব। যা গরম পড়ছে তাতে এখন থেকে গরমে থাকা অভ্যাস করে নেওয়া ভালো। তাহলে আপনারা কেন এসিটাকে শুধু শুধু ফেলে রেখেছেন? আপনাদের ঘরে এসিটা লাগিয়ে নিন। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, জিনিসটা ওই একই ভাবেই পড়ে আছে। কোয়েলের যদি নিজের ঘরে লাগানোর হতো তাহলে তো ও অনেক আগেই লাগিয়ে নিতে পারতো। নেহার কথা শুনে কোয়েল সেখানে চলে আসে। মা তোমাকে কি এমন পট্টি পড়ালো যে তুমি এভাবে মায়ের দলে চলে গেলে? একটু চোখের আড়াল হতে না হতেই মা তো ভালোই গুটি সাজিয়ে ফেলেছে। তুমি নিজের মায়ের সাথে কিভাবে কথা বলছো কোয়েল? তোমার কি সত্যি একটু লজ্জা করছে না? মাকে গরমে এরকম কষ্ট পেতে দেখতে তোমার ভালো লাগছে? তাহলে তুমি কেন বললে মায়ের ঘরে এসি লাগাতে? আমি কি বলেছি আমার ঘরে লাগাবো না? তুমি তো জানো না বৌদি, গরমকালে আমার সারা শরীরে কিরকম অ্যালার্জি বেরিয়ে আসে। যৌতুকটা তো আমার বাড়ি থেকে দিয়েছে, আমার যাকে ইচ্ছা হবে আমি তাকেই দেব। আমি চাইলে নিজের ঘরেও তো লাগাতে পারি। তুমি নিজের ঘরে কেন লাগাবে? তোমার মায়ের থেকে তো আবদার করে ওটা আমিই চাইলাম, আর ওটার মজা তুমি নেবে? তুমি আবদার করলে, আমি যে জোর করলাম? দাদাকেও তো জোর করেছি, বৌদির মাকে জোর করেছি, তবে গিয়েই তুই এসিটা আমাদের বাড়িতে এসেছে। আর সেই এসিটা আমি নিতে পারবো না? সারা জীবন আমার জন্য তো কিছুই করনি, অন্তত এই একটা এসি নিয়ে আমাকে সুখে থাকতে দাও। আবার নতুন করে এসির জন্য তাদের পরিবারে অশান্তি শুরু হয়ে যায়। সমর এবং নেহা দুজনেই এই দেখে খুবই চিন্তায় পড়ে। দেখলে তো, আমি কেন বলেছিলাম যে এরকম যৌতুক দিতে হবে না? আমি তো জানতাম এরকম একটা দিন আসবে। এসিটা সেই কবে থেকে একইভাবে পড়ে আসে, এরপর যদি সেটা কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে তো আমাদের কষ্টের শেষ থাকবে না। এতই যখন চিন্তা হচ্ছে তাহলে একটু বুদ্ধি করে একটা আইডিয়া বের করো না। কোথায় কোন ঘরে এসিটা লাগালে আর কোনো ঝগড়া হবে না একটু ভাবো।
নেহার কথা শেষ হতে না হতেই তার ফোনে একটা কল আসে। অচেনা নাম্বার দেখে নেহা প্রথমে ভয় পেলেও সে ফোনটা ধরে। ফোনে কথা বলে সে জানতে পারে তার মা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছে এবং একজন সহৃদয় ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করে তার ফোন থেকে নেহার কাছে ফোন করেছে। এই কথা শুনে নেহা আর এক মুহূর্ত দেরি করে না, সে সমরকে নিয়ে হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে মালা দেবীর তখনও জ্ঞান ফিরে আসেনি। এরকম কি করে হলো ডাক্তার বাবু? আমার মা সুস্থ হয়ে যাবে তো? আপনি বলুন না। আপনার মায়ের গরমে হিট স্ট্রোক করেছে। সকাল থেকে ওনার পেটে কোনো খাবারও পড়েনি, তার উপর এত রোদে উনি রাস্তায় ঘুরছিলেন, সাথে একটা জলের বোতলও নিয়ে বের হননি, সেই জন্যই এমন হয়েছে। আমি জানি আমাদের ঘরটা খুব গরম, টালির ছাদ তো সেই জন্য। আর আজকাল মাকে একটু বেশিই কাজ করতে হচ্ছে, আর তা না হলে আমার যৌতুকে দেওয়া এসি আর ফ্রিজের টাকা আমার মা শোধ করতে পারবে না। মা আমাকে বলেছিল, কিন্তু তাই জন্য যে এমন কিছু হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমাদের এখন কি করতে হবে ডাক্তারবাবু? আপনি যেটাই বলবেন আমরা সেটাই করতে রাজি আছি। আপনি শুধু ওনাকে সুস্থ করে দিন। ওনাকে এখন সুস্থ পরিবেশের মধ্যে রাখতে হবে। আপনি তো বললেন আপনাদের টালির ঘর, সেখানে কিন্তু ওনাকে রাখা যাবে না, তাহলে কিন্তু খুব বিপদে পড়তে হতে পারে। তাহলে কোথায় রাখবো ডাক্তার বাবু? আমাদের তো আর কোনো জায়গা নেই, আর এখনই নতুন করে বাড়িঘর ঠিক করাও তো সম্ভব নয়। বলুন তাহলে কি করব আমরা? আমার যা যা বলার ছিল আমি সব বলে দিয়েছি। এখন আর বেশ কিছু ওষুধও লিখে দেবো, সেগুলো ওনাকে খাওয়াবেন আর সুস্থ রাখার চেষ্টা করবেন। এর বাইরে আর কি বা বলবো বলুন? ডাক্তার বাবুর কথা শুনে নেহা তার মাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে। যতদিন না তোমার মা পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন ওনাকে আমাদের বাড়িতেই রাখো। হয়তো আমাদের বাড়িতে এসি লাগানো নেই, কিন্তু টালির ঘর বা ছাদ তো আছে। তোমার বাপের বাড়ির টালির ঘরের থেকে আমাদের বাড়িতে তোমার মা অনেক বেশি ভালো থাকবে আমার মনে হয়। নেহা সমরের কথায় একেবারেই রাজি হয়ে যায়। সমর বেশ কিছুক্ষণ জোর করলে নেহা বাধ্য হয়ে তার মাকে নিয়ে সমরদের বাড়িতে চলে আসে। নেহা আর সমরের কাছ থেকে মালা দেবীর ব্যাপারে শুনে সমরের বাড়ির প্রত্যেকেই খুবই দুঃখ পায়, কারণ তারা জানে মালা দেবীকে এই অধিক পরিশ্রম করতে হচ্ছে শুধুমাত্র তাদের যৌতুকের চাহিদা মেটানোর জন্য। তোমার মাকে আমাদের বাড়িতে এনে ভালোই করেছো। আমাদের লোভের কারণেই আজকে ওনার এই অবস্থা। ওনাকে আমাদের গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দাও। তুমি গেস্ট রুমেই আমাদের এসিটা লাগিয়ে দাও, তাহলে তোমার মায়েরও থাকতে অসুবিধা হবে না, আর আমাদের সবার মধ্যে এসি নিয়ে এত ঝামেলাও হবে না। এসব তোমরা কি বলছো? আমার মায়ের দেওয়া যৌতুকের এসি তোমরা গেস্ট রুমে লাগাতে বলছো? ওই এসিটা আসার পর থেকে আমরা নিজেদের মধ্যে সারাদিন ঝগড়া করে গেছি। একটা মেশিনের কারণে আমাদের মধ্যে অনেক দূরত্ব বেড়ে গেছে, তাই ওটা আমি আমার ঘরে তো কোনো মতেই লাগাতে দেব না। আর গেস্ট রুমে থাকলে যার যখন মন চাইবে সে তখন গিয়ে এসিতে থাকতে পারবে, ওটাতে কারোর একার আধিপত্য থাকবে না। এটাই ভালো হবে রে দাদা, তুই পল্টুকে ডেকে আজকেই গেস্ট রুমে এসিটা লাগানোর ব্যবস্থা কর। নেহা, সমর এবং মালা দেবী তিনজনেই নেহার শ্বশুরবাড়ির লোকেদের কথা শুনে খুবই অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের সবার ইচ্ছা মতো তাদের গেস্ট রুমেই এসিটা লাগানো হয়। এইভাবে তারা তাদের আগামী জীবন মিলেমিশে হাসি খুশি ভাবে কাটাতে থাকে।